দূতাবাসগুলি থেকে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থাৎ সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ছবি, সেই ছবি কিন্তু ইতিমধ্যেই নামিয়ে দেওয়া হয়েছে। ফলে সেখানেও কিন্তু তার যে যাওয়া বা সেখানেও তার যে নিজের কাছের লোক খুঁজে পাওয়া, সেটা কিন্তু তার যেরকম সমস্যা হচ্ছে, পাশাপাশি ভারত সরকারের কাছেও কিন্তু গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন তিনি। দণ্ড স্থগিত বা শর্ত সাপেক্ষে মুক্তি নয়, আজ থেকে শতভাগ মুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার পরবর্তী গন্তব্য নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এখনই যুক্তরাজ্যের ভিসা পাচ্ছেন না তিনি। মূলত ব্রিটিশ সরকারের অভিবাসন বিষয়ক আইনের কারণেই ভিসা দেওয়া হবে না। বিশেষ করে ইসলামিস্টদের পক্ষ থেকে একটি আপত্তি আসছে ডক্টর ইউনূসের ব্যাপারে। ডক্টর ইউনূসের ব্যাপারে ইসলামিস্টদের যে আপত্তি, সেই আপত্তির সাথে আমরা একমত। চুপ্পুর কাছে আপনারা যাবেন না। আপনারা জনতা, জনতার হাতে ক্ষমতা, চুপ্পু কেউ না। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের মধ্যে যেসব ঘটনা ঘটেছে তা দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। এখন আপনাদেরকে আমি সেসব ভিডিও ফুটেজগুলো প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে কিছু ভিডিও ফুটেজ দেখাবো। চলুন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। এটা বিষয়ে কিন্তু দীর্ঘকালীন আলোচনা চলছে, সংবিধান যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের সাথেও আলোচনা চলছে। কারণ ভারতে এই মুহূর্তে বাংলাদেশের যে দূতাবাসগুলো কাজ করছে, সেই দূতাবাসগুলো নতুন যে সরকার তাদের বৈধতা অর্জন করতে হবে। দূতাবাসগুলো কিন্তু এই মুহূর্তে প্রায় কার্যক্ষম অবস্থায় রয়েছে, কোনো রকম কিন্তু তাদের কোনো কাজই নেই। দূতাবাসগুলি থেকে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থাৎ সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ছবি, সেই ছবি কিন্তু ইতিমধ্যেই নামিয়ে দেওয়া হয়েছে। ফলে সেখানেও কিন্তু তার যে যাওয়া বা সেখানেও তার যে নিজের কাছের লোক খুঁজে পাওয়া, সেটা কিন্তু তার যেরকম সমস্যা হচ্ছে, পাশাপাশি ভারত সরকারের কাছেও কিন্তু গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন তিনি। ভারত সরকার চাইছে নতুন বাংলাদেশের যে সরকার আসছে তার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে। ভারতের যে বাংলাদেশ দূতাবাস তাদের এই সরকারের সাথে, অর্থাৎ যে তত্ত্বাবধায়ক সরকার আসবে তাদের সাথে একটা সুসম্পর্কের ব্রিজ নতুন করে তৈরি করতে। দর্শক, শুরুতেই এই ভিডিওটি দেখার কারণ আছে। এটি ভারত থেকে ভারতের সাংবাদিক বলছে যে শেখ হাসিনা যে এখন নয়াদিল্লিতে আছে, এটা গলার কাটা। গলার কাটা এই কারণে, এখন শেখ হাসিনা হচ্ছে গণহত্যার নির্দেশদাতা। এখন গণহত্যার নির্দেশদাতা, বাংলাদেশে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তার পতন হয়েছে। তো সেই ব্যক্তিকে ভারতে রাখা মানে হচ্ছে বাংলাদেশে যে নতুন সরকার আসবে, সেই নতুন সরকার এটি ভালোভাবে নেবে না। তাহলে ভালোভাবে যদি না নেয় তাহলে ভারতের সাথে সম্পর্কের একটা টানাপোড়েন হবে। তো এই রিপোর্টেই বলা হচ্ছে যে তাহলে কি হবে, ভারত সরকার চাইছে যে শেখ হাসিনা যোগাযোগ করে নতুন কোনো দেশে চলে যাক, অর্থাৎ কোনো রাজনৈতিক আশ্রয়। কিন্তু এখন পর্যন্ত কোনো দেশ থেকে তার রাজনৈতিক আশ্রয় মেলেনি। এবং না মেলার একটি কারণ হচ্ছে যে নয়াদিল্লিতে এবং কলকাতায় বাংলাদেশের দুটি মিশন আছে। দুটি মিশন থেকে শেখ হাসিনার ছবি তারা নামিয়ে ফেলেছে এবং তারা এখন শেখ হাসিনাকে ওন করে না। ফলে শেখ হাসিনাও তাদের সাথে যোগাযোগ করতে পারছে না বা তারা অ্যাভয়েড করছে। এমনকি এই রিপোর্টে বলা হচ্ছে যে শেখ হাসিনা নয়াদিল্লিতে কোথায় আছে সেটি ভারতীয় কর্তৃপক্ষ বলছে না। প্রথমে চিন্তা করা হয়েছিল এবং শেখ হাসিনা নিজেও চাইছিলেন কলকাতায় তিনি থাকবেন, কিন্তু পরে ভারত সরকার দেখেছে যে কলকাতায় যে পরিমাণ ক্ষোভ বিক্ষোভ হয়েছে, তাতে মানুষ তার অবস্থান যখন নাকি জানবে যে শেখ হাসিনা অমুক জায়গায় আছে, তাহলে সেখানে বিপুল বিক্ষোভ হবে। সেই কারণে তাকে নয়াদিল্লিতে এনেছে এবং নয়াদিল্লিতে যে কোথায় আছে সেটা এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীরা সহ অন্য বাকি কেউ জানতে পারছে না। এমন একটা সেফ জোনে, বলা হচ্ছে একটা সেফ জোনে, অর্থাৎ একটা গৃহ অন্তরীণ অবস্থার মধ্যে আছে। এবং ভারত চাইছে যে শেখ হাসিনা খুব দ্রুত বেগে এই ভারত ত্যাগ করুক, কেননা ভারতের এখন মূল লক্ষ্য হচ্ছে নতুন যে সরকার আসবে সেই সরকারের সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলা। সেই সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে শেখ হাসিনা যাতে বাধা হয়ে না দাঁড়ায়, অর্থাৎ নতুন সরকার স্বাভাবিকভাবেই এটি ভালোভাবে নেবে না। যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, যার একটি বিচারের সম্মুখীন হওয়ার কথা দেশে এবং বিদেশে, তাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে, এটা নতুন বাংলাদেশের নতুন সরকার কোনোভাবে ভালোভাবে নেবে না। এটা ভারত ভালোভাবে অনুধাবন করতে পেরেছে। এই কারণেই বলা হচ্ছে যে শেখ হাসিনা এখন ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। দর্শক,
এই হচ্ছে পরিণতি। তার 15টা বছর শাসন টিকিয়ে রাখার জন্য সে ভারতের কে কি দেয়নি, কি করেনি এবং কি ধরনের নতজানু আচরণ। 1 মাসের মধ্যে 2 দফা গেছে সে ভারতে। প্রথম দফায় হচ্ছে মোদির হচ্ছে শপথ অনুষ্ঠানে, দ্বিতীয় দফায় তার কয়েকদিন পরে আবার গেছে হচ্ছে রাষ্ট্রীয় সফরে। এই ধরনের মানে নতজানু একটা নীতি, ভারতমুখী একটা নীতি, যে নীতির কারণে দেশের মানুষ মনে করে যে বাংলাদেশের মান সম্মান শেখ হাসিনা ভারতের কাছে একেবারে ভুলুণ্ঠিত করেছে। কিন্তু শেষ পর্যন্ত ভারতও কিন্তু তার প্রতি যে এখন কৃতজ্ঞ থাকবে, তাকে যে আশ্রয় দেবে, ভারতে রাখবে, সেটিও তারা চাচ্ছে না। এবং ভারত মনে করে যে সে দ্রুত যাতে চলে যায়, এবং সেটি তাদের প্রত্যাশা। চলে যাওয়ার মধ্য দিয়ে ভারত এই নতুন সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চায়। দর্শক, সর্বশেষ পরিস্থিতি হলো এই যে শেখ হাসিনা ভারতের কোথায় আছে সেটিও একেবারে গোপন রেখেছে ভারতের সরকার, তার নিরাপত্তা জনিত কারণে। কেননা দিল্লিতেও ব্যাপক বিক্ষোভ হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। তো আশা করছি আপনারা পুরো ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি। ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবে, এই নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ। বিশেষ করে ইসলামিস্টদের পক্ষ থেকে একটি আপত্তি আসছে ডক্টর ইউনূসের ব্যাপারে। ডক্টর ইউনূসের ব্যাপারে ইসলামিস্টদের যে আপত্তি, সেই আপত্তির সাথে আমরা একমত যে তিনি সুদকে সামাজিকীকরণ করেছেন, বাংলাদেশের সর্বত্র তিনি ছড়িয়ে দিয়েছেন, এই বক্তব্য সত্য। কিন্তু তার পাশাপাশি ইসলামিস্টদেরকে যে কথা ভাবতে হবে তা হলো বর্তমানে বাংলাদেশ যে ক্রাইসিস ফেস করছে, পলিটিক্যাল ক্রাইসিস আছে, সিকিউরিটি ক্রাইসিস আছে, ইকোনমিক ক্রাইসিস আছে, স্ট্যাবিলিটি এর ক্রাইসিস আছে, এবং রয়েছে এখানকার ডেভেলপমেন্টের ক্রাইসিস, রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশনের ক্রাইসিস। এতগুলো ক্রাইসিস সমাধান করার মতো এবং প্রতিবেশী দেশের একটা বড় ধরনের এখানে নজর আছে, ছোবল আছে, থাবা আছে, এবং এখানে শকুনের তাদের যে নজরদারি এখানে আছে, এগুলো সব কিছুকে ট্যাকেল দেওয়ার মতো একজন ব্যক্তির নাম আপনাকে বলতে পারেন? ডক্টর ইউনূস ছাড়া, যিনি সবগুলো জিনিসকে এখন এই মুহূর্তে ট্যাকেল দিতে পারবেন। একবার চিন্তা করে দেখুন, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের মতো একটি দেশের মধ্যে আমরা এখন আছি। এই দেশের জন্য ব্যাপক পরিমাণে ইন্টারন্যাশনাল সাপোর্ট লাগবে। এই সাপোর্ট নেওয়ার মতো বাংলাদেশে একমাত্র ব্যক্তি কি ডক্টর ইউনূসের বাইরে আর কেউ আছে? এবং দ্বিতীয়ত একবার চিন্তা করে দেখুন তো, যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের আমাদের উপর যে ছোবল আছে, এর বিরুদ্ধে দাঁড়ানোর মতো একটা ব্যক্তি গোটা পৃথিবীকে একত্রিত করতে পারে, তিনি ডক্টর ইউনূস। এবং তার পাশাপাশি গোটা বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে, ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তিনি সুদী কাজ করেছেন বটে, সে কথা সত্য। কিন্তু এই জায়গায় তার যে এক্সপার্টিজ আছে, এত হিউজ এক্সপার্টিজ গোটা দেশকে ডেভেলপ করার জন্যে, এবং এর বাইরে বাংলাদেশের বাইরেও গোটা পৃথিবীতে গ্রামীণের যেই ব্যাংকের তাদের যেই সমৃদ্ধি এবং তাদের যে সুনাম রয়েছে, এবং এখানে তাদের যে এক্সপার্টিজ রয়েছে, এরকম একটা লোককে আমাদের কাছে আছে বলুন? এমন কোনো লোক আছে? বরং আমি যেটি বলবো যে ইসলামীদেরকে এগিয়ে আসা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই, খেয়ারুকুম ফিল জাহিলিয়াতি খেয়ারুকুম ফিল ইসলামি ইজা ফাকিহু? জাহিলি যেগুলো লোকেরা, তারাও যদি ইসলামে আসে তাহলেও তারা সেরা হতে পারে। ডক্টর ইউনূসকে বরং আপনার বরণ করে নিন, তার কাছে আপনার যান, তার কথা আপনারা বলুন, তিনি বুঝুক যে ইসলামিস্টরা তাকে সাপোর্ট করছে। অতএব এমনিই তিনি মুসলিম, আর ইসলামের ব্যাপারে তার আরও সফট কর্নার তৈরি হবে। তাকে আপনার বলুন, আপনারা তাকে দাওয়াত দেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগে রাসূলকে হত্যা করতেও গিয়েছেন, কিন্তু ইসলামে কত বড় সম্পদ তিনি হয়েছেন। আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি একবার চিন্তা করে দেখুন, অথচ সোহাইল ইবনে আমরের কথা একবার চিন্তা করে দেখুন। মক্কা বিজয়ের সময় যখন সাহাবায়ে কেরামরা তার ব্যাপারে খারাপ কথা বলতে গিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না বলো না। তিনি একদিন মুসলিমদের পক্ষে তিনি শক্তিশালী ভূমিকা তিনি পালন করবেন, এবং তার এই মুখের কথায়, তার যে বুদ্ধিমত্তা, ডিপ্লোম্যাটিক তার যে বুদ্ধিমত্তা, এটা কোনো এক সময় মুসলমানদের কাজে লাগবে। এবং আপনারা জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় রিদ্দার যুদ্ধে যখন লোকেরা বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ছিল, এবং যখন তারা ইসলামের বিরুদ্ধে চলে গিয়েছিল, তার বক্তব্যে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ লোক আবার ফিরে এসেছে। তার সেই মুখের বাণী কিন্তু ইসলামের কাজে লেগেছে। ডক্টর ইউনূসকে আমরা কিন্তু সেভাবে তাকে স্বাগত জানাতে পারি, আমাদের পক্ষে লাগাতে পারি। কমপক্ষে এখন ন্যারো চিন্তা থেকে বের হয়ে গোটা বাংলাদেশকে আমাদেরকে রিফর্ম করতে হবে, বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে। এই রক্ষা করার ক্ষেত্রে ডক্টর ইউনূসের বিকল্প আমাদের কাছে আপাতত নাই। সেই কারণে আমরা বলবো যে আমাদের বর্তমান কনটেক্সটটাকে আমাদের ভালো করে বোঝা দরকার। আমাদের সিকিউরিটির ইস্যুটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ, এটা বোঝা দরকার। গোটা আন্তর্জাতিক বিশ্বকে আমাদের প্রচুর পরিমাণে লাগবে, আমাদের প্রচুর ইকোনমিক সাপোর্ট লাগবে, আমাদের অনেক অর্থনৈতিক সাপোর্ট আমাদের লাগবে, অনেক সহযোগিতা আমাদের লাগবে। এই সহযোগিতা ডক্টর ইউনূসের মাধ্যমে করা সম্ভব। ইনি একমাত্র ব্যক্তি যিনি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে, তিনি যত পাওয়ারফুলি হোক না কেন, তিনি সরাসরি ফোন দিতে পারেন। তিনি আমেরিকার প্রেসিডেন্টকে, তিনি জাতিসংঘের মহাসচিবকে, তিনি ওয়ার্ল্ড ব্যাংকের প্রধানকে, প্রেসিডেন্টকে, এবং পৃথিবীর ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান কর্তা ব্যক্তিদেরকে, পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধানকে তিনি যদি চান এই মুহূর্তে তিনি ফোন দিতে
আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।